সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাতভর ইউক্রেনের ২৩৫টি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া। এদিকে সিরিয়ায় ২ মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। অপরদিকে হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। আরও থাকছে থাইল্যান্ডে কারফিউ জারি। এবং সবশেষে থাকছে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। রাতভর ইউক্রেনের ২৩৫টি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ১৩ই ডিসেম্বর দিবাগত রাতের প্রায় পুরোটা সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ২৩৫টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান বা ড্রোন প্রতিহত করে এবং ধ্বংস করে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাতে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট ২৩৫টি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান বা ড্রোন প্রতিহত করা হয় এবং ধ্বংস করা হয়। প্রথমে ১৩ই ডিসেম্বর মস্কো সময় রাত ৮টা থেকে ১১টার মধ্যে দায়িত্বপ্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯৪টি ইউক্রেনীয় বিমান ধরনের ইউএভি ধ্বংস করে। এরপর ১৩ই ডিসেম্বর রাত ১১টা থেকে ১৪ই ডিসেম্বর সকাল ৭টা অর্থাৎ মস্কো সময় আরও ১৪১টি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান প্রতিহত করা হয় এবং ধ্বংস করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৩ই ডিসেম্বর রাত ১১টা থেকে ১৪ই ডিসেম্বর সকাল ৭টার মধ্যে ধ্বংস হওয়া ১৪১টি ইউএভির মধ্যে ৩৫টি ব্রিয়ানস্ক অঞ্চলে, ৩২টি ক্রিমিয়া প্রজাতন্ত্রে, ২২টি ক্রাসনোদার অঞ্চলে, ১৫টি তুলা অঞ্চলে, ১৩টি কালুগা অঞ্চলে, ৭টি কুর্স্ক অঞ্চলে, ৪টি রিয়াজান অঞ্চলে, ৪টি রোস্তভ অঞ্চলে, ৩টি বেলগোরদ অঞ্চলে, ২টি লেনিনগ্রাড অঞ্চলে, ১টি স্মলেন্স্ক অঞ্চলে, ১টি পস্কভ অঞ্চলে, ১টি নভগোরদ অঞ্চলে এবং ১টি মস্কো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। এদিকে সিরিয়ায় ২ মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। সিরিয়ায় অভিযানের সময় আইএস বা ইসলামিক স্টেটের হামলায় ২ মার্কিন সেনা এবং ১ দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ মার্কিন সেনা। এই হামলার প্রতিশোধ নেবার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী শনিবার ১৩ই ডিসেম্বর স্থানীয় সময় সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরার কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর একটি যৌথ মিশনে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএস বিরোধী অভিযানে সিরিয়াও অংশ নেবে এরকম একটি চুক্তি স্বাক্ষরের ১ মাসেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল জানান, সেনারা তখন স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। তখনই আইএসের এক বন্দুকধারী আচমকা হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন হামলাকারী। নিহতদের নাম ও ইউনিটের পরিচয় প্রকাশ করা হয়নি। সিরিয়ার স্থানীয় গণমাধ্যম জানায়, এই হামলায় সিরীয় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আহত হন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, যারা বিশ্বের যে কোনো জায়গায় মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে তাদের পরিণতি ভয়াবহ হবে। স্থানীয় ৩ কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিল। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওই ব্যক্তি নিরাপত্তা বাহিনীতে কোনো নেতৃত্ব স্থানীয় পদে ছিলেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরেদ্দিন আল বাবা আল ইখবারিয়া টিভিকে বলেন, ১০ই ডিসেম্বর একটি মূল্যায়নে বলা হয়েছিল এই ব্যক্তির মধ্যে চরমপন্থী চিন্তাধারা থাকতে পারে। এই বিষয়ে রবিবার ১৪ই ডিসেম্বর একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সিরিয়ায় মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘটনার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি করেন এবং নিহতদের ৩ জন মহান দেশপ্রেমিক হিসেবে আখ্যা দেন। এছাড়া সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তিনি এই ঘটনাকে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেন।
অপরদিকে হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যা করার দাবি করেছে দখলদার ইসরায়েল। গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে এই দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ বলেছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাদ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে শনিবারের ওই হামলায় হামাসের 4 সদস্য নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কিনা হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হামাসকে পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন সাদ। আইডিএফের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন সাদকে নিশানা করে হামলা চালানো হয়েছে। উনি তাকে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে অভিহিত করেছেন। যদিও হামাসের একাধিক সূত্র রায়েদ সাদকে হামাসের সশস্ত্র বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে। ইজ্জা ইদ্দিন আল হাদ্দাদের পরই তার অবস্থান বলে জানিয়েছে ওই সূত্র। হামাসের একটি সূত্র বলেছে অতীতে হামাসের গাজা শহরের ব্যাটালিয়নের প্রধানের দায়িত্বে ছিলেন সাদ। এটি সংগঠনের অন্যতম বড় এবং সবচেয়ে সজ্জিত ইউনিট। আরও থাকছে থাইল্যান্ডে কারফিউ জারি। দক্ষিণ পূর্ব এশিয়াঞ্চলের প্রাতে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। বিতর্কিত সীমান্ত অঞ্চলের উপকূলীয় অঞ্চলে কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর রবিবার এ ঘোষণা আসে, খবর রয়টার্সের। দক্ষিণ পূর্ব এশিয়ার নেবের প্রতিবেশী দুই দেশ এবছর একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। মে মাসে সীমান্ত সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর পুরনো বিরোধ নতুন করে মাথাচাড়া দেয়। সংঘর্ষের মাত্রা বেড়ে যাওয়ায় সীমান্তের উভয় পাশে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কারফিউ ঘোষণার পর থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুলা সান্ত কংসিরি ব্যাংককে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, সংঘর্ষ চলছে। আলোচনায় বসার আগে কম্বোডিয়াকে শত্রুতামূলক কার্যকলাপ বন্ধ করতে হবে। শনিবার থাই সেনাবাহিনী জানায় তারা একটি ব্রিজ ধ্বংস করেছে। তাদের দাবি ব্রিজটি ব্যবহার করে কম্বোডিয়া ওই অঞ্চলে ভারী অস্ত্র সংগ্রহ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাচ্ছিল। একই সাথে কম্বোডিয়ার উপকূলীয় কুহ কং প্রদেশে আগে থেকেই মোতায়েন করা কামানকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এদিকে কম্বোডিয়া অভিযোগ করেছে থাইল্যান্ড বেসামরিক কাঠামোতে হামলা চালিয়েছে। থাইল্যান্ডের জারি করা কারফিউ কোহ কংয়ের বিপরীবর্তী প্রাতের 5টি জেলায় কার্যকর হবে। তবে পর্যটন দ্বীপ কোহ চাং এবং কোহ কুড এই কারফিউর বাইরে থাকবে। এর আগে দেশটির পূর্বাঞ্চলের সাকেও প্রদেশেও কারফিউ জারি করা হয়েছিল, যা এখনও বহাল আছে। সোমবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের 817 কিলোমিটার বা 508 মাইল দীর্ঘ সীমান্তের একাধিক স্থানে ভারী অস্ত্রগোলা বিনিময় করেছে। এটি জুলাই মাসে 5 দিন ব্যাপী সংঘর্ষের পর সবচেয়ে তীব্র সংঘর্ষ হিসেবে বিবেচিত হয়। সেবার ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতায় সংঘর্ষ শেষ হয়। এদিকে শুক্রবার ট্রাম্প থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নুভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে কথা বলেন। তিনি বলেন তারা সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছেন। তবে শনিবার অনুতিন ঘোষণা করেন, আমাদের ভূমি এবং জনগণের প্রতি হুমকি শেষ হলেই আমরা লড়াই বন্ধ করব। এবং সব শেষে থাকছে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। 2019 সালের পর আবারও ইরান জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। শনিবার 13 ডিসেম্বর থেকে দেশে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে। নতুন ব্যবস্থায় তেলের দাম 3টি স্তরে ভাগ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে সাধারণ জনগণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ইরান দীর্ঘদিন ধরে সস্তা জ্বালানি ভর্তুকি দিয়ে আসছিল, কিন্তু এখন সরকার সেই ভর্তুকি ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। শনিবার থেকে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা 2019 সালের বিতর্কিত দাম বাড়ানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 2019 সালে হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে 300 জনেরও বেশি লোক প্রাণ হারান। ইরানে সস্তা পেট্রোল অনেক প্রজন্ম ধরে এক ধরনের জন্মগত অধিকার হিসেবে গণ্য হয়েছে, কিন্তু এখন শাসক গোষ্ঠী কঠিন অর্থনৈতিক চাপের মুখে।
অবমূল্যায়িত মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সরকারের জন্য ভর্তুকি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দিয়ে সস্তা পেট্রোল সরবরাহ করা হচ্ছে। নতুন ব্যবস্থা অনুযায়ী প্রতি মাসে প্রথম ৬০ লিটার পেট্রোল আগের মতো ভর্তুকি মূল্যে ১৫,০০০ রিয়াল দরে বিক্রি হবে। এরপর ১০০ লিটার পর্যন্ত পেট্রোলের দাম হবে ৩০,০০০ রিয়াল, আর তার বেশি কিনতে হলে প্রতি লিটার ৫০,০০০ রিয়াল দাম গুনতে হবে। এই ঘোষণার পর কিছু স্থানে পুলিশ সতর্ক অবস্থানে ছিল, তবুও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী ২০২২ সালে রাশিয়ার পর ইরান বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জ্বালানি ভর্তুকি প্রদান করেছে, যা প্রায় $৫২ বিলিয়ন। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন এই ভর্তুকি বাজেট ঘাটতি কমাতে বা মুদ্রাস্ফীতি থামাতে কিছুই করতে পারেনি। বর্তমানে ইরানে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৪০%। বিশেষজ্ঞরা মনে করছেন পেট্রোলের দাম বাড়ানোর ফলে মুদ্রাস্ফীতি আরও বৃদ্ধি পেতে পারে। ইরানের জ্বালানি মন্ত্রী মোহসিন পাক নেজাদ বলেছেন, এই পদক্ষেপটি জ্বালানি ব্যবহারের প্রবণতা পরিবর্তন করার একটি সূচনা মাত্র। বিশ্লেষকদের মতে যুদ্ধ, শাসিত অঞ্চল এবং অর্থনৈতিক সংকটের কারণে ইরানিদের সামনে যে কোনো ভবিষ্যৎ সিদ্ধান্ত সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।